আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই সুস্থ আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি নলেজ টাচের আজকের ভিডিওতে। সম্প্রতি চ্যানেলে বিভিন্ন সেক্টর এবং সেক্টরাল ভিত্তিতে কিছু সম্ভাবনাময় স্টক নিয়ে আলোচনা করা হয়েছে। আলোচনা ছিল পজিশন ট্রেডিংয়ের আলোকে, তাই এই আলোচনাগুলো আরও 3 থেকে 9 মাস, কোনোটি আগামী বছর পর্যন্ত ভ্যালিড থাকবে। সুতরাং ভিডিওগুলো দেখা না হলে ফ্রি সময়ে দেখতে পারেন। আজকের আলোচনার প্রথমেই আমাদের মনোপলি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। মনোপলি কি? মনোপলি শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত। ব্যবসায়ে মনোপলি বলতে বোঝানো হয় এমন একটি পরিস্থিতি যেখানে একটি নির্দিষ্ট কোম্পানি বা প্রতিষ্ঠান একটি পুরো বাজারকে বা সেক্টরকে এককভাবে নিয়ন্ত্রণ করে বা অন্য প্রতিযোগীদের থেকে অনেক এগিয়ে থাকে। সহজভাবে বললে, যখন একটি কোম্পানি কোনো পণ্য বা সেবা বাজারে একাই সরবরাহ করে, কোনো বড় ব্যবসায়িক সুবিধা ভোগ করে যেটা অন্য প্রতিযোগীরা পায় না, এবং তার কোনো প্রতিযোগী নেই বা থাকলেও প্রতিযোগীরা অনেক পিছিয়ে থাকে, তখন সেই কোম্পানির মনোপলি রয়েছে বলে ধরা হয়। মনোপলি আছে বলেই কোম্পানিটি তার ইচ্ছে মতো দাম নির্ধারণ করতে পারে, অন্য প্রতিযোগী কোম্পানির চেয়ে বেশি প্রফিট করতে পারে। ভোক্তারা সেই পণ্য অথবা সেবা কিনতে বাধ্য হয় কারণ তাদের কাছে কম বিকল্প থাকে। একটি উদাহরণ দিলে আরও পরিষ্কার হবে। আমরা জানি জিপির কল রেট ও ইন্টারনেট প্যাকের মূল্য কম্পিটিটরদের থেকে একটু বেশি, তবুও আমরা এটাই ব্যবহার করি। তার বেটার সার্ভিস কোয়ালিটি, অ্যাভেলেবিলিটি অফ নেটওয়ার্ক, এটা তাকে বেশি মূল্য রাখতে সাহায্য করে। মনোপলি তো বুঝলাম, এখন বলেন আমাদের স্টক মার্কেটে মনোপলি কোম্পানি আছে কি? থাকলে কারা? এটাই তো প্রশ্ন, তাই না? এটাই তো আজ আলোচনা করব। আজ আমরা মাত্র একটি মনোপলি কোম্পানি সম্পর্কে আলোচনা করব, যেটা একটি সরকারি কোম্পানি। এটির কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বিজনেসকে করেছে শক্তিশালী এবং লাভজনক। স্বাভাবিকভাবেই ওভার দ্য ইয়ার তার প্রভাব পড়েছে শেয়ার হোল্ডারদের উপরেও। ডিসক্লেইমারটি ভালোভাবে পড়ার জন্য অনুরোধ করছি। আপনারা জানেন, এই চ্যানেলে নলেজ শেয়ার করে বিনিয়োগ শিক্ষা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে স্টক মার্কেট সম্পর্কিত বিভিন্ন আলোচনা করা হয়। এখানে কোনো পার্টিকুলার স্টক বাই বা সেল করার সাজেশন দেওয়া হচ্ছে না। শেয়ার মার্কেটে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, যেহেতু মার্কেটে বিনিয়োগের সহিত ফাইন্যান্সিয়াল রিস্ক জড়িত। সুতরাং জেনে বুঝে অ্যানালাইসিস করে সতর্কতার সহিত বিনিয়োগ সিদ্ধান্ত নিন। এখন দেখব দ্য লিডার অফ মনোপলি, বাংলাদেশ সাবমেরিন কেবল, বিএসসি পিএলসি। আজ কোম্পানিটির ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, চ্যালেঞ্জেস, অপরচুনিটিজ ডিটেইল আলোচনা করব। সুতরাং আলোচনাটি একটু দীর্ঘায়িত হতে পারে, তবে নিশ্চয়তা দিচ্ছি সাবমেরিন কেবল নিয়ে এমন তথ্য নির্ভর আলোচনা এখনও পর্যন্ত দ্বিতীয়টি পাবেন না। তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত সাথেই থাকুন। প্রথমে এমন কিছু তথ্য জানব যা না জানলেই নয়। সাবমেরিন কেবল কি? সাবমেরিন কেবল সিস্টেম সাধারণত অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করে, যা সমুদ্রের নিচে রাখা হয় এবং আন্তর্জাতিক ডেটা ট্রাফিক বহন করে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে টেলিযোগাযোগ সংযোগ তৈরি করে। সাবমেরিন কেবলের কাজ কি? সাবমেরিন কেবলের প্রধান কাজ উচ্চ গতির ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহ করা এবং আন্তঃদেশীয় ইন্টারনেট এবং টেলিযোগাযোগ ডেটা প্রেরণ করা। এক নজরে দেখব বাংলাদেশ সাবমেরিন কেবলস। কোম্পানিটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত। 2008 সালে ব্যবসা শুরু করে। প্রথম সাবমেরিন কেবলটি SMW4, যার ক্যাপাসিটি 800 গিগাবাইট পার সেকেন্ড। এটির আয়ুষ্কাল 2030 সাল পর্যন্ত। কোম্পানিটির দ্বিতীয় সাবমেরিন কেবল SMW5 অপারেশন শুরু করে 2017 সালে। এটির ক্যাপাসিটি 1500 জিবিপিএস। তৃতীয় সাবমেরিন কেবল SMW6, যার ক্যাপাসিটি হবে 13200 জিবিপিএস। এটি স্থাপনের কাজ সম্পন্ন হবে 2025 সালের শেষ প্রান্তিকে। এখনও পর্যন্ত বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানিটির 7টি কম্পিটিটর আছে। এই 7টি আইটিসি কোম্পানি বর্তমানে বাংলাদেশে ব্যবসা করছে। আইটিসি লাইসেন্সধারীরা ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি করে এই সেবা দেয়।
এই কোম্পানিগুলি দেশের আন্তর্জাতিক ব্যান্ডউইথ বাজারে বিএসসি পিএলসির প্রধান প্রতিদ্বন্দ্বী। কোম্পানি সাতটির নাম আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। বাংলাদেশ সাবমেরিন কেবলস যে সেবাগুলো দেয় সকল সেবা এই সাতটি কোম্পানি দেয় না, এরা শুধুমাত্র আংশিক সেবা প্রদান করে থাকে। যদিও বর্তমানে বাংলাদেশ সাবমেরিন কেবলসের প্রতিদ্বন্দ্বী সাতটি কোম্পানি, তবে ভবিষ্যতে আরও 3টি কোম্পানি প্রতিদ্বন্দ্বিতায় আসতে যাচ্ছে। সরকার 3টি বেসরকারি প্রতিষ্ঠানকে সাবমেরিন কেবল স্থাপন, রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার জন্য লাইসেন্স প্রদান করেছেন। এরা বাংলাদেশ সাবমেরিন কেবলের সরাসরি কম্পিটিটর। লাইসেন্স প্রদান করা হয় 2022 সালের সেপ্টেম্বরে এবং অপারেশন শুরু করার জন্য কোম্পানিগুলোকে 48 মাসের সময় দেওয়া হয়েছে। সাবমেরিন কেবল লাইসেন্সধারী কোম্পানি 3টি: সামিট, সিডিনেট, মেটাকোর, সাবকম। এরা 3 জনে মিলে একটি কনসোর্টিয়াম করেছে যার প্রজেক্ট কস্ট 1000 কোটি টাকা। 2025 সালে কার্যক্রম শুরু করবে বলে আশা করা যাচ্ছে। 3টি কোম্পানি মিলে যে সাবমেরিন কেবল স্থাপন করবে তার সক্ষমতা থাকবে 45,000 জিবিপিএস। প্রত্যেক কোম্পানি 15,000 জিবিপিএস করে ব্যবহার করতে পারবে। এখন কিছু ফান্ডামেন্টাল ডেটা দেখব। চার্টগুলো সহজেই আপনাকে বুঝতে সাহায্য করবে। বিএসসি পিএলসির কারেন্ট পি মাত্র 8.62 এবং লাস্ট ট্রেডিং প্রাইস 117 টাকা 20 পয়সা। স্টকটির বর্তমান নেট অ্যাসেট ভ্যালু 85 টাকা 5 পয়সা এবং রিজার্ভ অ্যান্ড সারপ্লাস আছে 1165 কোটি টাকা এবং শেয়ার প্রতি এই রিজার্ভ অ্যান্ড সারপ্লাস দাঁড়ায় 70 টাকা 67 পয়সা। অথরাইজড ক্যাপিটাল 1000 কোটি টাকা হলেও পেইড আপ ক্যাপিটাল 164 কোটি 91 লাখ টাকা। বর্তমান মার্কেট ক্যাপিটাল 1932 কোটি 69 লাখ টাকা। স্টকটির টোটাল শেয়ার সংখ্যা 16 কোটি 49 লাখ। গত 6 বছরের ইপিএস ট্রেন্ড বেশ আশাব্যঞ্জক। 2019 সালে কোম্পানিটির যেখানে ইপিএস ছিল 3 টাকা 55 পয়সা, সেখানে 2023 সালে কোম্পানিটির ইপিএস ছিল 15 টাকা 19 পয়সা। গত 5 বছরের ইপিএস গ্রোথ সন্তোষজনক হলেও লাস্ট 3 কোয়ার্টারের ইপিএস সন্তোষজনক নয়, অর্থাৎ কোয়ার্টার 1-এ ইপিএস কমেছে 21%, কোয়ার্টার 2-তে কমেছে 0.23%, কোয়ার্টার 3-তে কমেছে 38.75%। কোম্পানিটির ইপিএসে বেশ নেগেটিভ গ্রোথ লক্ষণীয়। শেয়ার হোল্ডিংয়ে স্ট্রাকচারে দেখা যায় গভর্নমেন্ট হোল্ডিং আছে 73.84%, এর পরবর্তীতে ইনস্টিটিউশন হোল্ডিং আছে প্রায় 16%-এর মতো, পাবলিক হোল্ডিং আছে 7.61% এবং ফরেন হোল্ডিং আছে 2.69%। গত মাসে ফরেন হোল্ডিং কমেছে 0.06%। ধারাবাহিকভাবে গত 5 বছর নেট অ্যাসেট ভ্যালু এবং নেট প্রফিট বেড়েছে। 2012 থেকে 2015 সাল পর্যন্ত কোম্পানিটি স্টক ডিভিডেন্ড দিলেও 2019 সাল থেকে ক্যাশ ডিভিডেন্ড দেওয়া শুরু করেছে। ক্যাশ ডিভিডেন্ড 2019 সালে ছিল 16%, 20 সালে বেড়ে হয় 20%, 21 সালে 37%, 22 সালে 46% এবং সর্বশেষ 2023 সালে সেটা হয় 51%, অর্থাৎ একটি শেয়ারের বিপরীতে 5 টাকা 10 পয়সা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। বাংলাদেশ সাবমেরিন কেবলের কোয়ার্টার 3 রিপোর্ট প্রকাশিত হয়েছে। এখানে দেখা যাচ্ছে কোম্পানিটির লিজ লায়াবিলিটি এবং লং টার্ম লোন মিলিয়ে প্রায় 415 কোটি টাকা লোন আছে। এমন একটি মনোপলি কোম্পানি যার রেভিনিউ গ্রোথ বেশ ভালো, প্রফিট গ্রোথও বেশি, তার বিজনেসে লোন থাকা আসলে আমার মতে কোনোভাবেই উচিত না। কারণ কোনো বিজনেসে যখন লোন থাকবে তখন সেই লোনের এগেনিস্টে প্রতি বছরই তাকে ফাইন্যান্সিয়াল এক্সপেন্স বেয়ার করতে হবে। গত বছরের প্রথম 3 কোয়ার্টারে কোম্পানিটির রেভিনিউ ছিল 388 কোটি, সেখানে বর্তমান ফাইন্যান্সিয়াল ইয়ারের 3 কোয়ার্টারে রেভিনিউ হয়েছে 338 কোটি, অর্থাৎ রেভিনিউয়ে একটি ভালো ডিগ্রোথ লক্ষণীয়। যদিও গত 3 কোয়ার্টারে নেট প্রফিট কমেছে, তবে অপারেটিং ক্যাশ ফ্লো বেড়েছে। আমরা আছি সাবমেরিন কেবলের উইকলি চার্টে। গত প্রায় 2.5 বছরে স্টকটি 61% দাম হারিয়েছিল, 99 টাকা লেভেলে বাউন্স ব্যাক করে 125-এ উঠেছিল এবং বর্তমানে ক্লোজিং দিয়েছে 117 টাকা 20 পয়সায়।
যেহেতু আমরা পজিশন ট্রেডিং অথবা লং টার্ম ইনভেস্টমেন্টের ফিজিবিলিটি চেক করব, সেহেতু উইকলি বা মান্থলি চার্ট দেখা উত্তম। উইকলি ভিউতে দুইটি সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি ৯৯ টাকা লেভেলে এবং ৭৫ থেকে ৮০ টাকা লেভেলে। ৭৫ থেকে ৮০ টাকার লেভেলটি স্টকটির জন্য একটি স্ট্রং সাপোর্ট জোন এবং উইকলি চার্টে আমরা রেসিস্ট্যান্সগুলো দেখতে পাচ্ছি ১৪৫ টাকার লেভেলে, ১৮০ টাকার লেভেলে এবং পরবর্তীতে যেখানে ফ্লোর প্রাইস ছিল ২১৮ বা ২০ টাকার লেভেলে। আলোচনার এই পর্যায়ে টেকনিক্যাল পজিশন কি বলতে চাই? আপনি কি মনে করেন এটি ইনভেস্টমেন্টের জন্য উপযোগী? জলদি কমেন্টে জানিয়ে দিন। সম্পূর্ণ আলোচনা শেষে আরেকবার কমেন্ট করবেন এবং দুটি মতামত নিজেই কম্পেয়ার করবেন। যদি ডিফারেন্স থাকে সে ডিফারেন্সটা কী কারণে আসলো, সেটাই আমাদের আজকের আলোচনার মূল আউটপুট। এখন দেখব স্টকটি ইনভেস্টমেন্ট কনসার্ন কোনগুলো। সকল তথ্যই পাবলিকলি অ্যাভেলেবল তথ্য, ইন্টারনেটে সার্চ দিলেই পেয়ে যাবেন। এখানে আমার মন গড়া কোনো কথা বলছি না। এটি একসময় আমার খুব পছন্দের একটি স্টক ছিল। কোনো বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অবশ্যই ইতিবাচক দিকগুলো দেখে নেওয়া প্রয়োজন। এখন দেখা যাক সাবমেরিন কেবলের ইতিবাচক দিক কোনগুলো। প্রথমেই আসবে সাবমেরিন কেবলের গ্রাহক কারা এবং গ্রাহকের প্রবৃদ্ধি কেমন। আমাদের দেশে বর্তমানে ইন্টারনেটের গ্রাহক সংখ্যা ১৩,১৯,০০,০০০ এবং গত বছরের তুলনায় চলতি বছরে প্রবৃদ্ধি হয়েছে ৬%। এরপরে আসে ব্যান্ডউইথের ডিমান্ড। ব্যান্ডউইথের ডিমান্ড বর্তমানে ৫১০০ জিবিপিএস, যেটা ২০১৯ সালে ছিল মাত্র ৯৮৫ জিবিপিএস। ৫ বছরের ব্যান্ডউইথ ডিমান্ডের বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৩৯%, যেটি আমাদেরকে সাবমেরিন কেবলের ভবিষ্যৎ বিজনেস সম্পর্কে আশাবাদী করে তোলে। SMW4 সাবমেরিন কেবল আপগ্রেডেশনের ফলে এই বছরের মধ্যে আরও ৩৮০০ জিবিপিএস ক্ষমতা অর্জনের আশা করা হচ্ছে। SMW6 ২০২৫ সালে পরিচালনায় আসলে আরও ১৩,২০০ জিবিপিএস ব্যান্ডউইথ যোগ হবে, যেটা ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সহায়তা করবে। বাংলাদেশের টেলকোগুলো 5G ইন্টারনেট বাণিজ্যিকভাবে চালু করার জন্য কাজ করছে। পাশাপাশি সরকারের স্মার্ট বাংলাদেশ ভিশন 2041 ব্যান্ডউইথ ব্যবহারের প্রবণতা অব্যাহত রাখবে এবং সাবমেরিন কেবলের রাজস্ব বৃদ্ধিতে এই বিষয় দুইটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সাবমেরিন কেবল ধারাবাহিকভাবে ক্যাশ ডিভিডেন্ড বৃদ্ধি করেছে। ফাইন্যান্সিয়াল ইয়ার 2020-এ ক্যাশ ডিভিডেন্ড ছিল 20%, যেটা সর্বশেষ ফাইন্যান্সিয়াল ইয়ার 23-এ ক্যাশ ডিভিডেন্ড বেড়ে হয়েছে 51%। আপকামিং SMW6-এ কোম্পানিটির একটি বড় মূলধন ব্যয় হচ্ছে। এই বড় মূলধন ব্যয় সত্ত্বেও ক্যাশ ডিভিডেন্ডের বৃদ্ধি একটি ইতিবাচক ব্যাপার। ডোমেস্টিক চাহিদা পূরণের পরে অব্যবহৃত ব্যান্ডউইথ 2016-17 সাল থেকে কোম্পানিটি বাইরে রপ্তানি করছে। আর্থিক বছর 2022 সাল থেকে ভারতের ত্রিপুরায় 20 জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করছে এবং 100 জিবিপিএস আইপি ট্রানজিট আসাম ইলেকট্রনিক্স নামক একটি রাষ্ট্র মালিকানাধীন সংস্থায় রপ্তানির পরিকল্পনা করেছে। আর্থিক বছর 21-এ সৌদি টেলিকম কোম্পানি NTC এর নিকট, আর্থিক বছর 23-এ মালয়েশিয়ান টেলিকম কোম্পানি টেলিকম মালয়েশিয়া এর সাথে এবং ফরাসি টেলিকম অপারেটর অরেঞ্জের সাথে 200 জিবিপিএস ব্যান্ডউইথ লিজ দেওয়ার চুক্তি স্বাক্ষর করেছে। হয়তোবা ইতোমধ্যে এসব চুক্তি অনুযায়ী ব্যান্ডউইথ রপ্তানি শুরু হয়েছে। আলোর পাশেই যেমন অন্ধকার থাকে, ঠিক তেমনি বাংলাদেশ সাবমেরিন কেবলের ইতিবাচক দিকগুলোর পাশাপাশি কিছু নেতিবাচক দিক আছে। কোম্পানিটি 166 কোটি টাকা সরকারি ইকুইটি অর্থের বিপরীতে 2,21,33,333টি নতুন শেয়ার ইস্যু করতে যাচ্ছে, যেটা বর্তমান টোটাল শেয়ারের 13.42%, যা বর্তমান ইপিএসকে 11.88% ডাইলিউট করবে। নতুন ইস্যুর জন্য প্রস্তাবিত মূল্য মাত্র 75 টাকা, যা BSCPCL এর বর্তমান ট্রেডিং মূল্যের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম এবং যখন গভর্নমেন্ট এই অর্থ ছাড় করেছিল সেই সময়কার ট্রেডিং মূল্যের থেকেও কম। আর্থিক বছর 2024-এর প্রথম 3 প্রান্তিকে নেট লাভ কমেছে 19.68%।
যা প্রধানত আইপি ট্রানজিট পরিষেবা হ্রাসের কারণে হয়েছে। এটি এক কোয়ার্টারে হলে ডিক্লাইনিং বলতাম না, কিন্তু গত 3 কোয়ার্টারেই প্রফিট ক্রমান্বয়ে কমেছে, সুতরাং এখানে স্বল্প পরিসরে একটি ডিক্লাইনিং ফেজ বলা যায়। বেসরকারি আইটিসি লাইসেন্সধারী 7টি কোম্পানি শুল্ক কমিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ব্যান্ডউইথের বাজার শেয়ার দখল করার চেষ্টা করে, যা বাংলাদেশ সাবমেরিনকেও তার আইপিএলসি এবং আইপি ট্রানজিট পরিষেবার শুল্ক পুনর্বিবেচনা করতে বাধ্য করে। এটি সাবমেরিন কেবলের রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা এবং মুনাফার মার্জিনের উপর বিরূপ প্রভাব ফেলে। ফলে গত 3টি অর্থ বছরে বিএসসি পিএলসির মুনাফার মার্জিন স্থিতিশীল বা সামান্য হ্রাস পেয়েছে। এখন আমরা দেখব সাবমেরিন কেবলের বোর্ড অব ডিরেক্টরসে কারা আছেন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে আছেন জনাব আবু হেনা মোরশেদ জামান, যিনি পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিভিশনের একজন সেক্রেটারি। ডিরেক্টর হিসেবে আছেন মোহাম্মদ গোলাম সরোয়ার কাইনাত, অ্যাডিশনাল সেক্রেটারি পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন। মিস্টার এমডি আব্দুল মমিন, অ্যাডিশনাল সেক্রেটারি মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ডক্টর নাসিমা আক্তার, জয়েন্ট সেক্রেটারি ফাইন্যান্স ডিভিশন, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। ডক্টর এমডি মোস্তফা আকবর, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সিএসি বুয়েট। কর্নেল একরাম আহমেদ ভুইয়া, আর্মি হেডকোয়ার্টার্সে আছেন উনি। মিস্টার সৈয়দ মামুন কাদের, ফর্মার ডিরেক্টর, ঢাকা চেম্বার অফ কমার্স। এছাড়া ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছেন মিস্টার এমডি আজম আলী, যিনি বিটিসিএল এর একজন বোর্ড অফ ডিরেক্টর সদস্য ছিলেন। অন্য বিজনেস চালান পিওর ব্যবসায়ীরা, অথবা যিনি যে ডিপার্টমেন্ট লিড করেন সেই ডিপার্টমেন্ট চালানোর তার দীর্ঘ সময়ের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকে। অপরদিকে বাংলাদেশ সাবমেরিন কেবলের বোর্ড অব ডিরেক্টরসে আছেন আমলা, শিক্ষক, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, এমন প্রফেশনাল লোকজন। এই ম্যানেজমেন্ট টিমের ব্যবসায়িক দক্ষতা বা সক্ষমতা কতটুকু আছে সেটা নিয়েই অনেক বিনিয়োগকারী প্রশ্ন করে থাকেন। এর পাশাপাশি সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সততা নিয়েও অনেকে সন্দিহান থাকেন। এর মানে এই নয় ম্যানেজমেন্ট দক্ষ নয় বা এই ম্যানেজমেন্টকে অসৎ বলা হচ্ছে। সকলে সমান নয়, আমি শুধু পার্থক্যটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ম্যারিকো, গ্রামীণফোন, স্কোয়ার ফার্মা এসব কোম্পানির বোর্ড অব ডিরেক্টরসে কারা আছেন, তাদের ব্যাকগ্রাউন্ড কি, সেগুলো একটু জানলেই আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। সরকারি কোম্পানিতে অনেক বিনিয়োগকারী লং টার্মে ইনভেস্টমেন্ট করতে ভয় পান। তাদের মতে এসব কোম্পানির অনেক সিদ্ধান্ত সাধারণ শেয়ার হোল্ডারদের পক্ষে না যেয়ে সরকারের পক্ষে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু এখানে প্রতিনিধিত্ব করছেন সরকারি বিভিন্ন আমলারা, সুতরাং শেয়ার হোল্ডারদের এসব ভয় একেবারেই অমূলক নয়। সাধারণ শেয়ার হোল্ডারদের পক্ষে না যাওয়া এমন একটি সিদ্ধান্ত এই কোম্পানির ক্ষেত্রে আমরা রিসেন্টলি দেখতে পেয়েছি। কোম্পানির ম্যানেজমেন্ট সরকারের জন্য 2,21,33,333টি নতুন শেয়ার ইস্যু করতে যাচ্ছে, যার প্রত্যেকটির মূল্য মাত্র 75 টাকা, যেখানে বর্তমানে শেয়ারটির বাজার মূল্য অনেক বেশি এবং যে সময় সরকার ইকুইটি পার্টিসিপেন্ট হিসেবে এই টাকা লোন দিয়েছিল কোম্পানিকে, সেই সময়ও শেয়ারটির প্রাইস 75 টাকার থেকে বেশি ছিল। বাংলাদেশ সাবমেরিন কেবল বর্তমানে বাংলাদেশের 7টি ইন্টারন্যাশনাল টেরিস্টেরিয়াল কেবল আইটিসি অপারেটরের কাছ থেকে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে এবং বাজার শেয়ার প্রতি বছর কমছে। 2021 আর্থিক বছরে 60% মার্কেট শেয়ার ছিল, যেটা 2023-এ 52%-এ নেমে এসেছে। যদিও ব্যান্ডউইথ ব্যবহারের পরিমাণ দ্রুত বাড়ছে, 3টি বেসরকারি সাবমেরিন কেবলের বাণিজ্যিক কার্যক্রম শুরু হলে আরও বাড়তে থাকা প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে এই কোম্পানিকে। 2025 সালে বাংলাদেশ সাবমেরিন কেবলের তৃতীয় লাইন অ্যাক্টিভেট হলে তখন ক্যাপাসিটি দাঁড়াবে 15,500 জিবিপিএস, যেটা আপগ্রেডেশন সহ 19,300 জিবিপিএস হতে পারে। অপরদিকে নতুন 3টি কোম্পানির প্রত্যেকের ক্যাপাসিটি 15,000 জিবিপিএস করে। সরকারি এবং বেসরকারি কোম্পানির পার্থক্যের জায়গাটা খুব সংকুচিত হয়ে আসছে। 2025 সালে 3টি বেসরকারি কোম্পানি সিমিলার অপারেশন শুরু করলে বাংলাদেশ সাবমেরিন কেবলসের নিয়তি কী হতে পারে? সাবমেরিন কেবলসের মনোপলি কি 2025 সালের পর আর থাকবে? জলদি আপনার মতামতটি জানিয়ে দিন। আজকের আলোচনা কোনো স্টক বাই বা সেল করার জন্য আপনাকে কোনো নির্দেশনা বা পরামর্শ দিচ্ছে না।
এই কথাটি মনে করিয়ে দিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন। ধন্যবাদ।